এখানে মা ত্রিপুরেশ্বরীর আজকে যজ্ঞ অনুষ্ঠান হয়েছে। ফোন করেছিল এই পুরো এটা মন্দির চত্বর, এখানে সুন্দর ফোয়ারা করেছে, এটা নাথ মন্দির। খুব সুন্দর একটা দিঘি করেছে, ওই দিঘির মধ্যে সুন্দর ফোয়ারা করেছে, দারুণ অসাধারণ। আমরা ছোটোবেলায় দেখেছিলাম সেই মন্দির আজকের পূর্ণ রূপ পেল। এখানে আসতে হলে মেট্রো করে আসলে যেই দিক থেকেই আসুন আপনারা গড়িয়া বাজার নামবেন, গড়িয়া বাজার থেকে নেমে অটো ধরে ত্রিপুরেশ্বরী মন্দির বললে অটোওয়ালা ওখান থেকে নামিয়ে দেবে আপনাদেরকে। আর যদি বাসে আসেন তারে শীতলা মন্দির নামবেন, শীতলা মন্দির থেকে ওখান থেকেও এই পারে এসে অটো আছে। তবে কথিত এবং এরকমও শোনা যায় যে দেবীর বাম করের যে এই অংশটুকু নাকি এখানে পড়েছিল, এবং আমি যেটুকু পড়াশোনা করেছি তাতে এটুকুও দেখেছি
যে একটি তাম্র অর্থাৎ তামার নির্মিত অথবা পিতলের নির্মিত একটি ধাতুখণ্ড, যেটা এই ধরনের দেবীর যে বাম তালুর অংশটা, এটা নিয়ে তার সেখানে অঙ্গুলির চিহ্ন মাত্র আছে, এই রকম একটা জিনিস নাকি এখানে পাওয়া গেছে। এবং সেটা পাওয়া গেছে অবধারিত, এমনকি ঐতিহাসিকরা এটাও লিখে গেছেন যে সেটা কার বাড়িতে তখন গিয়ে উঠেছিল, এখন তার আমরা ট্রেস পাই না। কাজেই এই জিনিসগুলো থাক, কিন্তু এটা ঘটনা যে ইতিহাসের দিক থেকে কোনো সন্দেহ নেই এই জায়গায় যে এখানে লক্ষণ সেনের, মহারাজ লক্ষণ সেন দ্বাদশ শতাব্দীতে, যিনি বক্তিয়ার খিলজির আক্রমণে শেষ পর্যন্ত তাকে ভদ্রাসন ছেড়ে চলে যেতে হয় পূর্ববঙ্গে। তারপরে আবার কিন্তু এখানে অবশ্যই আমাদের মুসলিম শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আবার সেন বংশের লোকেরা ফিরেও এসেছিল। এবং শোনা যায় এরকম একটা কথিত বলছি না, প্রায় এটা ইতিহাসে প্রতিষ্ঠিত, যে লক্ষণ সেনের যে নাতি সূর্য সেন, তার সঙ্গে লক্ষণ সেনের একটু বিবাদ বিগ্রহও ছিল, কিন্তু আলটিমেটলি তাকে যে পরগনাটি দেওয়া হয় সেই পরগনা ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল, আবার তিনি সেটা দখল করেন। সেই সূর্য সেন কিন্তু এই সেন দিঘি এখানে খনন করেছিলেন বলে ঐতিহাসিক প্রবাদ মাত্র নয়, কিন্তু ঐতিহাসিক প্রবাদ। কাজেই সেন যুগ থেকে এই জায়গাটা বিখ্যাত হয়ে আছে। এবং ত্রিপুরা সুন্দরীর যে মূর্তি খনন কার্য করার পর এটাও প্রতিষ্ঠিত, যে নির্মলেন্দু বাবুরা লিখেছেন, এটা তার মহাপণ্ডিত লোক ছিলেন তারা, এবং অনেকেই ছিলেন। এখান থেকে যা খনন কার্যের বস্তু তার সামান্যতম অংশ এখানে আছে, যেগুলো টেরাকোটার অংশ ইত্যাদি। এখান থেকে বিষ্ণু মূর্তি উঠেছিল, সেই মূর্তি প্রতিষ্ঠাও হয়েছে আশেপাশে কোথাও। এই রকম ধরনের আরও অনন্ত শয়ান বিষ্ণু এগুলো উঠেছেন এখান থেকে। এবং সেই খনন কার্যের সময়ে ত্রিপুরা সুন্দরীর একটি ভগ্ন দারু মূর্তি পাওয়া গিয়েছিল, অর্থাৎ কাঠের তৈরি। চৈতন্যদেবের সময়ও কিন্তু এই যে আমাদের কালনা কাটোয়া এই যে অঞ্চল, এখানে কাঠের মূর্তি কিন্তু নরহরি সরকার ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন, এরকম ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। এই যে কাষ্ঠ মূর্তি তখনকার দিনে যথেষ্ট পরিচিত ছিল, কারণ মূর্তি নির্মাণের যে সমস্ত নিয়মাবলী আছে সেখানে যেরকম প্রস্তরময়ী মূর্তি, শিলামূর্তি, অর্থাৎ সেই ধরনের শিলা থেকে মূর্তি তৈরি হয়, আবার যেরকম অন্যান্য যে সমস্ত বস্তু, এমনকি ক্রিস্টাল, সোনা, রূপো, এ দিয়ে যেমন মূর্তি তৈরি হয়, মৃন্ময়ী মূর্তি তৈরি হয়, সেমনি দারুময়ী মূর্তিও কিন্তু যথেষ্ট প্রচলিত ছিল এই বঙ্গে। আর বঙ্গ যথেষ্ট পরিমাণ কাঠ এখানে পাওয়া যায়, যাতে করে এই জিনিসটা সম্ভব হয়েছে, যেখানে একেবারে লোকাল জিনিস দিয়ে। আর দারু মূর্তি দেখুন, জগন্নাথ দেবের মূর্তি, তিনি সবসময় তাকে দারু ব্রহ্ম বলা হয়। ফলে ত্রিপুরা সুন্দরীর ভগ্ন দারু মূর্তিও কিন্তু এই ত্রিপুর সুন্দরীর মূর্তি কিন্তু উঠেছিল, কিন্তু ভাঙা অবস্থায় পাওয়া যায় বলে সেই মূর্তিটা তৎকালীন জনেরা কিন্তু গঙ্গায় বিসর্জন দিয়েছিলেন। এরকম ঐতিহাসিক প্রবাদ নয় মাত্র, ইতিহাসের লোকেরা বলে। আর তারপরে ত্রিপুরা সুন্দরীর মূর্তি তৈরি হয়। এখানে বহু মানুষ জড়িত। মাননীয় একজন ছিলেন জগদীশ ঘোষ, তিনি আদি গঙ্গার এপারে থাকতেন, তিনি ত্রিপুরা সুন্দরীর দায়িত্ব নিয়েছিলেন। এবং শোনা যায় যে গঙ্গার ওপারের আর একজন ছিলেন, তার নাম কোনো একজন কর, তারা এখনও কোথায় আছেন আমাকে খুঁজে বার করতে হবে, তার বংশের কেউ আছেন কি। সেই করের সঙ্গে, করের মেয়ের সঙ্গে জগদীশ ঘোষের ছেলের কিংবা নিজের বিবাহ হয়, এখন সেটা আমার মনে নেই। কিন্তু তারপরে এতটাই বিখ্যাত হয় ত্রিপুরেশ্বরীর জন্যেই যে এই দুই ফ্যামিলি কিন্তু এখানে নিযুক্ত করেন নিজেদের, এবং তাদের এরকম নাম হয় যে এটা হচ্ছে ঘোষ করাতি, অর্থাৎ কর এবং ঘোষ, এই ঘোষ করাতিরা এই জিনিসটা সমৃদ্ধি দিয়েছে।
আরও অনেক বংশ, প্রসিদ্ধ রাজনারায়ণ বসু, যাকে ঋষি বলেছেন অনেকে, তার কবিতাও আছে। তিনি বলেছেন যে এই জায়গাতে একটা নীলকুঠি ছিল সেনদিঘির ওখানে, আর একটা ছিল সরল দিঘি, ইত্যাদি ইত্যাদি অনেক ঐতিহাসিক প্রমাণ। যতটুকু আমার স্মরণে আছে ততটুকু বললাম, কিন্তু আমার দায় আছে, হয়তো একটু সময় লাগবে, হয়তো এই মন্দিরের পুরাতন প্রতিষ্ঠা, হয়তো পুরাতত্ত্ব এতটাই দূরে যাবে, হয়তো বা সেটা অন্তত 400-500 বছর তো বটেই সেই জায়গায় গিয়ে পৌঁছবে। কাজেই এটা পবিত্র তীর্থস্থান হিসেবে তখন থেকে বিখ্যাত, এখনও সেটা সেই রকম বিখ্যাত হোক। আপনাদের করুণায়, আপনাদের ভক্তবৃন্দ যারা থাকবেন তারা যত এই দর্শন করতে আসবেন, সেই মহাজন পথ দিয়ে আবার ত্রিপুর সুন্দরীর সেই বিগ্রহ, এখানে সন্দীপ আছেন, ও বহু চেষ্টায় এই জিনিসটা করেছে। কাজেই এই রেনোভেশনটা যা দেখলাম সেটা অপূর্ব মন্দির একটা তৈরি হয়েছে, হ্যাঁ। এবং আমার নিজের দেখে মনে হচ্ছে, বিশেষ করে আর্টিস্টিক ভ্যালুজ, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে চমৎকার। যিনি করেছেন তার সময় কথাও হয়েছে, আমি মন্দিরে ঢুকে ওপরের দিকে তাকিয়ে খুব আশ্চর্য লেগেছিল। সেইখানে কতগুলো পদ্ম ফুলের মতো, এবং হয়তোবা সেটা জবা ফুল, সেটা করেছেন। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে মায়ের নিয়মে লাল একটা প্রয়োগ করার কথা ওখানে, কিন্তু রক্তিম না করে তিনি যে ত্রিপুর সুন্দরীর আর এক রূপ নীল সরস্বতী, সেই নীল রংটা বজায় রেখেছেন। এটা হচ্ছে আর্টিস্টিক ওয়ে অফ ফোকাসিং অন ত্রিপুর সুন্দরী। এই হচ্ছে কথা, তিনি ঠিক করেছেন। এবং প্রণাম জানাই তাকে যে যার আরতিতে এই জিনিসটা এটা তৈরি হয়েছে, সে সন্দীপ দাস আমার